আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, এখনো শীত লাগছে? হ্যাঁ, শীত তো আছেই একটু, এদিকে তো একটু বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন? ঠিক আছে। আচ্ছা, আমি একটু আমার সব গ্রুপগুলোতে শেয়ার করে দিই, তারপর আমরা ক্লাস শুরু করে দিব দ্রুত সময়ের মধ্যে। হ্যাঁ, আমি একটু শেয়ার করে দিচ্ছি, শেয়ার করে দিয়ে আমরা ক্লাস শুরু করে দিব। এবং আমি আজকে বলছি যে 18তম শিক্ষক নিবন্ধন দেখেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, এই আচ্ছা, এই 18তম শিক্ষক নিবন্ধন এই 18তম শিক্ষক নিবন্ধনের আমাদের হাতে আর কতদিন সময় আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করব। আমাদের হাতে আর সময় আছে অ্যারাউন্ড, আমি যদি ধরি 40 দিন, 40 দিন সময় আছে। আমরা যদি ধরে নিই যে মার্চ মাসের 15 বা 16 তারিখে পরীক্ষা হবে, 15-16, ঠিক আছে, বা একদিনে পরীক্ষা হবে, হয় 15-16, না হলে যে কোনো একদিনে পরীক্ষা হবে। তো 15 তারিখ বা 16 তারিখ যাই হোক, তো একদিন পরীক্ষা হবে। মানে আমাদের হাতে এখন ধরেন 15 তারিখ ধরলাম, 15 বা 16, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই ডেটটা কবে দিছে। প্রথমে মনে হয় 15 তারিখ একটা ছিল, 16 তারিখ একটা ছিল, তাই না? পরে তো দুইটা পরীক্ষা একদিনে নেওয়ার সিদ্ধান্ত নিছে। তো আমাদের হাতে আর অ্যারাউন্ড 40 দিন সময় আছে। এখন এই 40 দিন সময়ের মধ্যে আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাকে প্রাইমারিতে ম্যাথ পারেননি, কেন পারেননি? প্রাইমারিতে তো পারার কথা, যে কোশ্চেন আসছে, তাই না? আচ্ছা, 15 তারিখ, ঠিক আছে। ম্যাথ ভালো করে না পড়লে কোথাও পারবেন না, খালি প্রাইমারি না, নিবন্ধনেতেও যায় দেখবেন যে ম্যাথ আটকে যাচ্ছে। কমন থাকবে প্রশ্ন, প্রাইমারি না, যে কোনো পরীক্ষাতে যদি কেউ প্রপারলি আমার ক্লাস সব ক্লাসগুলো দেখে, সে সব পরীক্ষাতেই কমন পাবে। 100% কমন পাবে আমি সেটা বলছি না, কিন্তু সে ম্যাক্সিমাম অ্যান্সার করে আসতে পারবে। কেন? এত ক্লাস, এত টাইপের অঙ্ক, এত রকমের অঙ্ক সব করাই দিচ্ছি, এরপরেও যদি না করতে পারে তাহলে সেটা দুঃখজনক খুবই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের হাতে আর কয়দিন আছে বললাম? 40 দিন, তাই না? আচ্ছা, এই 40 দিন সময়ের আমি একটা প্ল্যান দিব আপনাদেরকে। এই 40 দিন সময়ের একটা প্ল্যান দিব। এই 40 দিন আমি একটা প্ল্যান করছি শুধু নিবন্ধন যারা পরীক্ষা দিবে তাদেরকে চিন্তা করে, যে নিবন্ধনের যে সিলেবাস আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলো কাজে লাগবে। হ্যাঁ, নিবন্ধনের যে সিলেবাস আছে, শুধু এই সিলেবাসটুকুকে কেন্দ্র করে আমি একটা প্ল্যান করছি। সব প্ল্যানটা আগে শেয়ার করি, তারপরে আমরা ক্লাসটা শুরু করতেছি, ঠিক আছে? প্ল্যানটা হচ্ছে, আমার কাছে আমি যখন ক্লাসটা শুরু করি, আপনারা মানে নভেম্বরের 23 তারিখে আমি ক্লাস শুরু করছিলাম, আমার যতদূর মনে আছে। একটু মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো, ভালো লাগলে রিসিভ করেন, না লাগলে সমস্যা নেই, রিসিভ করতে হবে নট নেসেসারি। আচ্ছা, তো আমি আচ্ছা তো এই নভেম্বরের 23 তারিখে আমি যখন এই মানে শিক্ষক নিবন্ধনের যে ফ্রি কোর্সটা ক্লাস শুরু করি, তখন থেকে এখন পর্যন্ত আমার কাছে প্রায় প্রায় 1200 স্টুডেন্ট ভর্তি হয়েছে। এরা আগে আমাকে চিনতো না, এই নিবন্ধন কোর্সের ফ্রি ক্লাস দেখে তাদের হয়তো ভালো লাগছে, ভালো লেগে আমার কাছে প্রায় 1200 স্টুডেন্ট ভর্তি হয়েছে নভেম্বরের 23 তারিখ থেকে এই পর্যন্ত। মানে একটা কোর্সে আমি যে পরিমাণ স্টুডেন্ট পাই, এই ফ্রি ক্লাসগুলো দিয়ে আমি সেই পরিমাণ স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছে। ক্লাস দেখেছে না, ক্লাস ভালো লাগছে, বা আমাকে ফোন নক দিয়ে বলছে যে ভাই আপনার ক্লাসগুলো ভালো লাগছে, আমি পুরো কোর্সটা করতে চাই, তাহলে আমি কিভাবে করব? তো ভর্তি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে 1200 স্টুডেন্ট আমি এই ফ্রি কোর্সের মাধ্যমে পাইছি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই 1200 স্টুডেন্টের মধ্যে অন্তত 500 স্টুডেন্ট আছে, এরা কেবল নিবন্ধনেরই প্রস্তুতি নিচ্ছে, মানে নিবন্ধন ছাড়া অন্য কোনো প্রস্তুতি তারা নিচ্ছে না। মানে তাদের টার্গেটই যে ভাই আমি নিবন্ধনের প্রস্তুতি নিব, এর বাইরে আমার পড়া দরকার নাই,
আমি নিবন্ধন মানে বেসরকারি যে স্কুল কলেজগুলো আছে সেখানে আমি নিবন্ধনের জন্য শুধু ট্রাই করতেছি, এর বাইরে পড়বো না। কিন্তু আমার মূল কোর্সের ক্লাস হচ্ছে 180+। এখন এই 180+ ক্লাস একজন লোকের দ্বারা, মানে যে শুধু নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তার দ্বারা আসলে করে আসা খুব টাফ। তো ওনারা আমাকে বলছেন যে স্যার আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম অনেক আশা নিয়ে, ক্লাস অনেক ভালো, সবই ঠিক আছে, কিন্তু এতগুলো ক্লাস আমি করে কুল পাচ্ছি না। আমার ভালো লাগতেছে, কিন্তু আমি কখন করব, সামনে তো পরীক্ষা। তো আপনি যদি আমাদেরকে নিয়ে একটু এক্সট্রা কোনো প্ল্যান করতেন আমাদের খুব উপকার হতো। মানে এই যে 500 জনের কথা বলছি, 500+ স্টুডেন্ট যারা শুধু নিবন্ধনের জন্যই ভর্তি হয়েছে, আমার ক্লাস দেখে, ফ্রি ক্লাস দেখে ভালো লাগছে, বলছে যে ভাই আমি পুরো কোর্সটা করতে চাই, এই নিবন্ধনের জন্যই শুধু ভর্তি হয়েছে প্রায় 500+ স্টুডেন্ট। আর আমি টোটাল স্টুডেন্ট পাইছি নভেম্বরের 23 তারিখ থেকে এ পর্যন্ত, যারা একদম ফ্রেশ আমাকে চিনতো না, 1200+ স্টুডেন্ট আমি পাইছি আলহামদুলিল্লাহ। তো এখন এই যে 500+ স্টুডেন্ট, এখন এনারা তো আমার কাছে অনেক আশা নিয়ে ভর্তি হয়েছে 1000 টাকা কোর্স ফি দিয়ে, তাহলে এনাদেরকেও তো আমার কিছু দেওয়া উচিত না? উচিত না? অবশ্যই দেওয়া উচিত। তাই আমি এই 500 জন স্টুডেন্টের কথা বিবেচনা করে আমি আমার ওই প্রাইভেট ব্যাচে, মানে সোজা কথা যেখানে আমার মূল ক্লাস হয়, ঠিক আছে, যেখানে আমার মূল ক্লাস হয়, প্রায় 4800 স্টুডেন্ট ক্লাস করে, ঠিক আছে, ওখানে আমি এই 500 জন স্টুডেন্টের জন্য আমি সপ্তাহে 5টা, আচ্ছা 4টা, 5টা অথবা 6টা, মানে মিনিমাম 5টা ক্লাস আমি দিব, মিনিমাম 5টা ক্লাস দিব সপ্তাহে। প্রতিটা ক্লাসের ডিউরেশন আমি মোটামুটি 90 মিনিট থেকে 100 মিনিট, 90 মিনিট থেকে 100 মিনিট, 2 ঘন্টা হতে পারে এরকম। আমি যদি সপ্তাহে 5টা করে ক্লাস দিই, তাহলে মাসে পাবেন হচ্ছে 20টা, আর 10 দিনে পাবেন হচ্ছে 8টা, তাহলে মোট আমি কত, 28টা না? তাহলে মোট আমি ধরে রাখছি যে 30টা ক্লাস দিব। এই 30টা ক্লাস আমি 5 তারিখ থেকে শুরু করবো। আবার বলছি, আমি 5 তারিখ থেকে শুরু করব। হ্যাঁ, একসাথে পাবেন, ওই 180 ক্লাস একসাথেই পাবেন। এই 30টা ক্লাস আমি 5 তারিখ থেকে শুরু করবো, এই যে 5 তারিখ। এই 30টা ক্লাসে আমি কেবল শুধু সেইটুকু পড়াবো নিবন্ধনের সিলেবাসে যতটুকু আছে, এবং এখানে কোনো অতিরিক্ত জিনিসপত্র পড়ানো হবে না, মানে কঠিন যে জিনিসগুলা, মানে বিসিএস ছাড়া আসে না বা অন্যান্য মানে ব্যাংকে ছাড়া আসে না, এরকম টাইপের কোশ্চেন পড়ানো হবে না। আমার কথা কি বুঝছেন? মানে নিবন্ধনের সিলেবাসকে কেন্দ্র করেই কেবল আমি এই 30টা ক্লাসের প্ল্যান করছি। যদি নিবন্ধন পরীক্ষাটা পিছায় যায়, তাহলে আমার প্ল্যানটা আরো হয়তো 10-15টা ক্লাস বাড়বে, কিন্তু অন্তত আমি 30টা ক্লাস দিব। আর এই 30টা ক্লাসের মধ্যে আমার টার্গেট দেখেন, আমি একটু বলে নেই, বুঝতে পারবেন এখানে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি 15টা ক্লাস আপনাদের নিয়ে নিছি। এর মধ্যে দেখবেন যে লাভ ক্ষতি পড়াইছি, শতকরা পড়াইছি, সুদ কষা পড়াইছি, লগারিদম পড়াইছি, মানে যেগুলো পড়াইছি সেগুলো কিন্তু আর এখন অত পড়ানোর দরকার নেই, মানে পড়ানোর দরকারই নেই, ওগুলো সুন্দর করেই পড়াইছি। এখন বাকি আছে অনুপাত সমানুপাত, লসাগু গসাগু, ঐকিক নিয়ম, ঠিক আছে, নৌকা স্রোত, তারপর হচ্ছে আপনার জ্যামিতি, পরিমিতি, ঠিক আছে, এই যে বিষয়গুলো, তার বীজগণিতের সূত্রাবলী, তারপর হচ্ছে সমীকরণ, সরল সমীকরণ, যে বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বাট আমি এখনো কি ফ্রি ক্লাসে পড়াতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, যে ফ্রি ক্লাসে পড়াতে পারিনি ওই ক্লাসগুলো আমি, ওই টপিকগুলোর উপর আমি আগে ক্লাস নিব এই 30টা ক্লাসের মধ্যে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আপনার কোনো প্রেশার পড়বে না। কেন? কারণ শুধু যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নিবন্ধনে, শুধু সেই টপিকগুলো পড়ানো হবে। আর একটা বিষয় হচ্ছে জটিল জটিল অঙ্কগুলো পরিহার করা হবে, যেগুলো আসে না। তাহলে আমার ক্লাসটা অল্প ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে। কথা কি বুঝছেন? তাহলে যেগুলো ক্লাস হয়েছে সেগুলো তো করাইছি, সেগুলো যদি 2-1টা ক্লাস লাগে সেগুলো দিব পরে, বাট আমি শুরু করবো জ্যামিতি, তারপরে লসাগু গসাগু, ঐকিক নিয়ম, অনুপাত সমানুপাত, যেগুলো এখনো পড়াতে পারিনি। তাহলে সপ্তাহে যদি আমি 5টা করে ক্লাস দেই, তাহলে কিন্তু আগাবে দ্রুত। কথা কি বুঝছেন? তবে এখন একটা বিষয়, এখানে তো আমার একটা দায়বদ্ধতা আছে, কারণ এই ক্লাসটা তো আমি যেহেতু আমার পেইড কোর্সে নিচ্ছি, মানে মূল যে ব্যাচটা আছে সেখানে নিচ্ছি, তাহলে এখানে কিন্তু আমি মানে এটা ক্লাসটা আমি উন্মুক্ত করতে পারছি না, এটা হচ্ছে আমার দায়বদ্ধতা। কেন? কারণ পুরো ক্লাস তো উন্মুক্ত করা সম্ভব না। তাহলে এখন যারা আমার মে মাসে, এই যে মে মাসে, সামনে যে মে মাস না, এই মে মাসে আমি 47তম বিসিএস এর জন্য নতুন ব্যাচ করব। নতুন ব্যাচ মানে 46 বিসিএস প্রিলিমিনারি হওয়ার পর আমি নতুন ব্যাচ করব 47 এর জন্য। এই নতুন ব্যাচে যদি কেউ এখনই ভর্তি হতে চান, ভর্তি হতে পারবেন। এই নিবন্ধনের যে ক্লাসগুলো না, এই ক্লাসগুলো করার জন্য আপনি 47 বিসিএস যে ব্যাচটা, এই ব্যাচ, এটাও লাইফ টাইম কোর্স। একবার ভর্তি হবেন, যতদিন চাকরি না হবে ততদিন পর্যন্ত সার্ভিস পাবেন, 1000 টাকা কোর্স ফি, এর বাইরে কোনো টাকা পয়সা দিতে হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই 47 বিসিএস এর যে কোর্স, ওইখানে যদি ভর্তি হন, তাহলে আপনি এই নিবন্ধনের যে 30টা ক্লাস বা নিবন্ধনকে টার্গেট করে যে প্ল্যানটা আমি করছি, এটা আপনি ফ্রিতে অ্যাক্সেস পাবেন, এর জন্য কোনো টাকা দিতে হবে না। তার মানে আপনি আজকে বা কালকে বা 5 তারিখের আগে ভর্তি হলেই আপনি এই নিবন্ধনের ক্লাসগুলো করতে থাকবেন,
আর 47 BCS এর ব্যাচ যখন শুরু হবে তখন আপনাকে ওই ব্যাচে ট্রান্সফার করে দেওয়া হবে, এর জন্য কোনো টাকা লাগবে না। আমার কথা আমি বুঝাইতে পারছি কিনা বলেন? আমি শুধুমাত্র, আমি আবার বলছি, আমি কেবলমাত্র আমার কাছে যে 500+ স্টুডেন্ট ভর্তি হয়েছে নিবন্ধনের জন্য, যারা আমার ফ্রি ক্লাস দেখে বলছে যে ভাই আমার ক্লাসগুলো খুব ভালো লাগছে, আমি এখন নিবন্ধনের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে চাই, আপনি তো সপ্তাহে 2টা ক্লাস নেন, হচ্ছে না। এই যে 500+ স্টুডেন্ট ভর্তি হয়েছে আমার কাছে, অনেক আশা নিয়ে ভর্তি হয়েছে না, তাহলে এদেরকে তো আমার কিছু দেওয়া উচিত। তো ওরা নিবন্ধন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেয় না, তাহলে 180টা ক্লাস, মূল কোর্সে 180+ ক্লাস, এত ক্লাস তো দেখার সময় নেই তার। তাহলে ওনারা আমাকে খুব রিকোয়েস্ট করছে যে ভাই আমরা ভর্তি হলাম, আপনি যদি আমাদের জন্য একটু কিছু করতেন। তাই আমি ওনাদের জন্য 30টা ক্লাস অ্যারেঞ্জ করতেছি, সপ্তাহে 5টা অথবা 6টা, 5 বা 6। এই ক্লাসগুলো করলে মানে শুধু নিবন্ধনের সিলেবাস আর নিবন্ধনের আসে যে টাইপের কোশ্চেন, সেই টাইপের কোশ্চেনগুলো নিয়েই আমি এই কোর্সটা সাজাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই 30টা ক্লাসের জন্য আমাকে 1000 টাকা দিতে হবে না? এই 30টা ক্লাসের জন্য আপনি ভর্তি হচ্ছেন, কিন্তু আপনি যে 47তম BCS এ যে কোর্সটা হবে সেখানে ফ্রি অ্যাক্সেস পাবেন। আবার এখন যে চলমান 46 এর যে ব্যাচ আছে, 46 এর যে ব্যাচ আছে, যে ব্যাচটা চলছে এখন, এই ব্যাচে অ্যাক্সেস পাবেন, এর জন্য টাকা দিতে হবে না। কোর্স ফি 1000ই, আপনি কত কিছু পাচ্ছেন। 46 যে ব্যাচটা চলছে সেই ব্যাচে অ্যাক্সেস পাবেন, 47 BCS সামনে যে ব্যাচটা হবে সেই ব্যাচে অ্যাক্সেস পাবেন, আর বোনাস হিসেবে নিবন্ধনের সিলেবাসের উপর 30টা ক্লাস আপনি এখনই পাবেন, এই যে 5 তারিখ থেকে যেটা শুরু হবে। আমি আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা ভর্তি হবেন কিভাবে? ভর্তি হওয়ার জন্য এই যে পেজে ক্লাস হচ্ছে, পেজের নাম হচ্ছে রিয়াদ হোসাইন। আর আমার একটা আইডি আছে, সেই আইডির নাম হচ্ছে MD রিয়াদ হোসাইন। এই পেজে অথবা এই আইডিতে মেসেঞ্জারে নক দিবেন, নক দিয়ে ভর্তি প্রক্রিয়া জেনে নিতে পারেন। অথবা খুবই সিম্পল, এই যে নাম্বার 01725530779, এই নাম্বারে বিকাশও আছে, রকেট আছে, নগদ আছে। রকেটে একটা এক্সট্রা ডিজিট লাগে, সেটা হচ্ছে 9, লাস্টে 9 আছে না, এরপর আবার আর একটা 9 দিবেন। এই নাম্বারে বিকাশও দিতে পারেন, রকেটও দিতে পারেন, নগদও দিতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, এই নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করবেন, 1000 টাকা সেন্ড মানি, পার্সোনাল নাম্বার 1000 টাকা সেন্ড মানি করে আমাকে এই পেজে অথবা এই আইডিতে মেসেঞ্জারে নক দিবেন। নক দিয়ে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠালেন ওই নাম্বারটা দিয়ে বলবেন যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি নিবন্ধনের কোর্সের জন্য। ব্যাস, আপনাকে আমি যে গ্রুপে জয়েন করার দরকার সেই গ্রুপে জয়েন করাই দিব। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, খরচ দিতে হবে না, 1000 টাকাই দিবেন, এখানে খরচ দিতে হবে না। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে ভর্তি প্রক্রিয়া। আরো যদি বেশি কিছু জানতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন, তবে ক্লাসের শেষে দিন, এখন দিন না, ক্লাসের শেষে। আচ্ছা, আর কিছু? আচ্ছা, ক্লাস কখন এটা জানাই দিব, সমস্যা নেই, ক্লাস জানাই দিব, নো প্রবলেম, ঠিক আছে, জানাই দিব। আচ্ছা, এখন দেখেন আমি প্রফিট অ্যান্ড লস, আমরা এখানে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আমার মনে আছে 40 পর্যন্ত করাইছিলাম আমরা, 40, তাই না? 40 নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা সলভ করছিলাম। আজকে আমরা 41 থেকে সলভ করবো। 41, এই যে 41 নাম্বার কোশ্চেনটা দেখেন, 41 নাম্বার প্রশ্ন। 41 নাম্বার প্রশ্নে কি বলছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এত সুন্দর একটা সুযোগ দিলাম, ফ্রি ক্লাসে সপ্তাহে 2টা করে ক্লাস নিচ্ছি, এই সপ্তাহে 2টা করে ক্লাস নিয়ে 1 মাসের মধ্যে তো আমি চাইলেও শেষ করতে পারবো না। কথা কিন্তু বুঝতে হবে। আপনাকে কিন্তু একটা দারুণ সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, দারুণ একটা সুযোগ দেওয়া হয়েছে। কথা কি বুঝছেন? যদি সম্ভব হয় এনরোল করেন। তাছাড়া ফ্রি ক্লাস সপ্তাহে যে 2টা হচ্ছে এটা চলবে, যতদূর পর্যন্ত টানা যায় ততদিন পর্যন্ত আমি টেনে দিব, সমস্যা নেই, ঠিক আছে? ফ্রি ক্লাস চলবে, কিন্তু সপ্তাহে 2টা করে, যেটুকু আমি পারছি সেটুকু ক্লাস আপনাদেরকে ফ্রিতে দিব, সমস্যা নেই। দেখেন, 3600 টাকা করে 2টি চেয়ার বিক্রয় করা হয়েছে। তার মানে 3600 টাকা করে 2টা চেয়ার। এখানে কিন্তু এই 3600 টাকা 2টা চেয়ারের মূল্য না, একটু মনোযোগ দিন। 2টা চেয়ারের মূল্য কিন্তু 3600 না, 3600 টাকা করে 2টা চেয়ার, মানে প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য 3600। 2টা চেয়ার বিক্রি করছে, যার প্রত্যেকটার বিক্রয় মূল্য হচ্ছে 3600। বিক্রয় করা হয়েছে
একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে কত লোকসান হয়েছে। তাহলে আগে বুঝতে হবে, আচ্ছা লাভ হোক আর ক্ষতি হোক, কতটুক লাভ হয়েছে বা কতটুক ক্ষতি হয়েছে এই জিনিসটা জানতে গেলে কি লাগে? এই জিনিসটা জানতে গেলে আপনার লাগবে হচ্ছে টোটাল বিক্রয় মূল্য আর টোটাল ক্রয় মূল্য। কারণ আপনি জিনিসটা কত দিয়ে কিনছিলেন সেটা যদি জানা থাকে আর কত দিয়ে বিক্রি করছেন সেটা যদি জানা থাকে, তাহলে তো আপনি কয় টাকা লাভ হয়েছে না কয় টাকা লোকসান হয়েছে এটা আপনি বের করতে পারবেন সহজেই। তাই যেহেতু বলছে সব মিলিয়ে মানে দুইটা চেয়ার বিক্রয় করার ফলে মোট কত লোকসান হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে, টোটাল কত ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ বের করতে বলছে। তাহলে এখানে দুইটা চেয়ার দেখেন, তাহলে একটা চেয়ারে 20% লাভ আর একটা চেয়ারে 20% লোকসান। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে 20% দেখেন, খুবই সহজ, আগে বোঝেন। আমি এখানে লিখলাম 20% লাভের চেয়ার। আচ্ছা 20% লাভের চেয়ারের বিক্রয় মূল্য কত? 3600 টাকা। ভাই 3600 টাকা দুইটা চেয়ারেরই বিক্রয় মূল্য, যে চেয়ারে 20% লাভ হয়েছে সেটার বিক্রয় মূল্য 3600। আচ্ছা তাহলে 20% লাভের চেয়ারের বিক্রয় মূল্য কত? 3600। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এসপি, তাহলে এসপি ইজ ইকুয়াল টু 3600। তাহলে আমার আর লাভ হয়েছে কত? 20%। তাহলে আমরা কি এখান থেকে এই যে চেয়ারে 20% লাভ হয়েছে ওই চেয়ারের বিক্রয় মূল্য 3600, এখান থেকে কি আমরা ক্রয় মূল্য সিপি বের করতে পারবো না? কি মেথড দিয়ে? রেশিও মেথড দিয়ে। আজকে 3 নাম্বার ক্লাস, সুতরাং 1 আর 2 নাম্বার যারা দেখেননি ওই দুটা দেখে কিন্তু এটা দেখতে হবে, না হলে বুঝতে অসুবিধা হবে। তাহলে সিপি বাই এসপি করেন। সিপি বাই এসপি কি বলছিলাম? সিপি সবসময় 100, যেহেতু 20% লাভ হয়েছে সুতরাং 100 সাথে 20 যোগ হয়ে এসপি হবে 120। এই সিপি আমরা বের করব ক্রয় মূল্য, আর এসপি বিক্রয় মূল্য দেওয়া আছে 3600 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 120। এই শূন্য ক্যান্সেল। এখন সিপি বের করব, সিপি রেখে দিলাম, এই এসপি এই পাশে ভাগ আছে আর ওই পাশে যে গুণ হবে, তাহলে ওই পাশে 10/12 ইন্টু এই 3600 জায়গায় গুণ হবে। তাহলে 12 দিয়ে 36 যাবে 3 বার আর 2টা শূন্য 300। এই 10 আর 300 গুণ করলে 3000 টাকা। তার মানে হচ্ছে সোজা কথা, যে চেয়ারে 20% লাভ হয়েছে ওই চেয়ারটা কেনা ছিল হচ্ছে 3000 টাকায় আর ওই চেয়ার বিক্রি করা হয়েছে 3600 টাকায়। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক ক্লিয়ার হয়েছে? এখন যে চেয়ারে 20% ক্ষতি হয়েছে ওই 20% ক্ষতির চেয়ার, এগুলো আপনার কিছুই লিখতে হবে না পরীক্ষার হলে, আমি বোঝানোর জন্য লিখছি। হ্যাঁ 20% ক্ষতির চেয়ার, এই 20% ক্ষতি হয়েছে যে চেয়ারে সেই চেয়ারের বিক্রয় মূল্য কিন্তু 3600, তার মানে এটার বিক্রয় মূল্য এসপি ইকুয়াল টু 3600। এখন এই বিক্রয় মূল্যকে ব্যবহার করে কি এই যে চেয়ারে 20% ক্ষতি হয়েছে তার ক্রয় মূল্য বের করে ফেলতে পারবো না? পারবো। তাহলে ক্রয় মূল্য বের করবো কি দিয়ে? রেশিও মেথড দিয়ে। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, সিপি তো সবসময় 100, যেহেতু এখানে 20% ক্ষতি হয়েছে তাই এসপি হবে 100 থেকে 20 বিয়োগ যাবে, 100 থেকে 20 বিয়োগ গেলে 80। তাইলে উপরে সিপি থাকলো বের করবো, আর এসপির মান হচ্ছে 3600 এখানে বসাই দিলাম, এই শূন্য ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে 10, নিচে হচ্ছে 8। এবার সিপি যেহেতু বের করবো, সিপি রেখে দেন, এসপি ওই পাশে আড়াআড়ি যায় গুণ হবে, তাহলে সিপি ইকুয়াল টু 10/8 ইন্টু হচ্ছে 3600। 8 দিয়ে কাটেন, 4 8 32 থাকলো হচ্ছে 36 থেকে 32 গেলে থাকে 4, 4 পরে শূন্য মানে 20, 4 5 20 আর একটা শূন্য 450। 450 কে 10 দিয়ে গুণ করলে 4500 টাকা। তার মানে যে চেয়ারে 20% লাভ হয়েছিল ওই চেয়ারটা কেনা ছিল 3000 টাকায়, যে চেয়ারে 20% ক্ষতি হয়েছে ওই চেয়ারটা কেনা ছিল 4500 টাকায়। তাহলে এখন টোটাল ক্রয় মূল্য পাবো না? এই যে টোটাল সিপি কত? এই চেয়ারের ক্রয় মূল্য 3000, এই চেয়ারের ক্রয় মূল্য 4500, ওই দুটো যোগ করতে হবে। তাহলে 3000 প্লাস 4500 ইজ ইকুয়াল টু 7500 টোটাল ক্রয় মূল্য। এবার টোটাল বিক্রয় মূল্য কেমনে পাবেন? দুইটারই বিক্রয় মূল্য 3600, তাহলে মোট বিক্রয় মূল্য এই 3600 আর এই 3600 যোগ করলে টোটাল বিক্রয় মূল্য মানে টোটাল এসপি কত? 3600 যোগ 3600 মানে 7200। তাহলে টোটাল ক্রয় মূল্য ছিল 7500, টোটাল বিক্রয় মূল্য 7200। তাহলে দেখেন ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, মানে লস হয়েছে। তাহলে টোটাল লস মানে মোটের উপর লস, টোটাল লস কি হবে? এই ক্রয় মূল্য 7500 থেকে বিক্রয় মূল্য 7200 বাদ দেন, তাহলে উত্তর হচ্ছে 7500 থেকে 7200 গেলে 300 টাকা, তার মানে টোটাল লস হচ্ছে 300 টাকা। ক্লিয়ার বিষয়টা? ভাই বিস্তারিত জানতে হলে তো ওই ফুল কোর্সটা করতে হবে, আপনাকে তো নিবন্ধনের কোর্সে তো বিস্তারিত জানানোর সুযোগ নাই। কথা কি বুঝছেন? ওই 180+ ক্লাস আপনাকে পুরোটা করতে হবে, তাহলে আপনি এমনি বিস্তারিত সব জেনে যাবেন। অঙ্কটা কি বুঝতে পারছেন বিষয়টা? মানে সোজা কথা, দুইটা চেয়ারের বিক্রয় মূল্য দেওয়া আছে 3600 করে,
আপনাকে কি করতে হবে, এই দুইটা চেয়ারের বিক্রয় মূল্য এটাকে ব্যবহার করে ক্রয় মূল্য দুইটা বের করতে হবে। ক্রয় মূল্য দুইটা বের করে মোট ক্রয় মূল্য এইটা যোগ এইটা, আর মোট বিক্রয় মূল্য তো 3600, তাহলে আপনি মোট ক্রয় মূল্য পেয়ে গেছেন আর মোট বিক্রয় মূল্য দেওয়াই ছিল, তারপর বিয়োগ করে দিলে লসের পরিমাণ পেয়ে গেলেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের কোশ্চেনটা। দেখেন আমি এটা শর্টকাটে করে দিব। হ্যাঁ, মূল নিয়মটা এখন করাচ্ছি না, শর্টকাটে করে দিব। দেখেন এখানে কি বলছে, 3600 টাকা করে দুটি চেয়ার, 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। মোটের উপর শতকরা কত লোকসান হয়েছে? একই কোশ্চেন, কিন্তু আগের অঙ্কে কি চাইছিল? আগের অঙ্কে চাইছিল ওইটাই শর্টকাট ভাই, আগে যে অঙ্কটা করাইছে ওইটাই শর্টকাট। 2 লাইন ক্যালকুলেশন করতে পারবেন না? 2 লাইন তো ক্যালকুলেশন করা লাগবে, 2 লাইন তো অন্তত ক্যালকুলেশন করা লাগবে। যদি কিছুই ক্যালকুলেশন করতে না চান তাহলে তো পরীক্ষা হবে আজকে যে অনেকে খালি শর্টকাট পড়ে গেছে ওদের মতো। কথা কি বুঝতে, কমন পড়ে নাই কিছু, বেসিক থেকে আসছে একদম। বুঝে শুনে পড়েন, সব অঙ্কের শর্টকাট হয় না। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটি 20% লাভে অন্যটি 20% লোকসানে। মোটের উপর শতকরা কত ক্ষতি হয়েছে? মাথায় রাখবেন যখন মানে দুইটা প্রোডাক্ট, এখানে চেয়ার বলছে, সবসময় যে চেয়ার বিক্রি করবে এমন না। দুইটা প্রোডাক্ট যদি একই দামে বিক্রি করা হয়, একই দামে, আবার বলছে সেম প্রাইসে, দুইটা, এই টাইপের কোশ্চেন অনেকবার আসছে, আমি দেখাবো অনেকবার আসছে। দুইটা প্রোডাক্ট যদি একই দামে বিক্রয় করা হয়, একই দামে বিক্রয় করা হয় এবং একটা প্রোডাক্টে যে পরিমাণ পার্সেন্টেজ লাভ হবে আর একটা প্রোডাক্টে সেই পরিমাণ পার্সেন্টেজ যদি লোকসান হয় বা ক্ষতি হয়, তাহলে এই প্রোডাক্ট দুটা বিক্রি করে মোটের উপর সব সময় ক্ষতি হবে, একদম 100%। মোটের উপর সব সময় ক্ষতি হবে, লাভ কখনোই হবে না। আবার বলছি, একই দামে দুইটা প্রোডাক্ট যদি বিক্রয় করা হয়, একই দামে দুইটা প্রোডাক্ট বিক্রি করা হবে, যার একটাতে যে কয় পার্সেন্ট লাভ হবে সেটা 20% হতে পারে, 10% হতে পারে, যে কয় পার্সেন্ট লাভ হবে, অন্যটাতে যদি ঠিক সেই কয় পার্সেন্টই ক্ষতি হয়, তাহলে মোটের উপর ওভারঅল সব সময় ক্ষতি হবে। এবং সেই ক্ষতির পার্সেন্টেজ, ক্ষতির শতকরাটা বের করতে বলছে। সেই ক্ষতির শতকরা কেমনে বের করবে? এইদিকে তাকান, লস। তাহলে পার্সেন্টেজ লস কিভাবে? এই যেদিকে R1 × R2 ডিভাইডেড বাই 100, এই শর্টকাট দিয়ে এই অঙ্কটা করে ফেলবেন। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে এই শর্টকাট দিয়ে। এই আর হচ্ছে রেট, আর হচ্ছে রেট। R1 মানে এই যে লাভের হার, লাভের হার। এই R1 মানে রেট অফ প্রফিট, R2 মানে রেট অফ লস। এই R1 হচ্ছে লাভের হার, এই যে 20%, এই R2 হচ্ছে লসের হার, এই যে 20%। আর এই 100 সবসময় নিচে থাকবে। তাহলে R1 এর মান হচ্ছে 20%, R2 এর মান হচ্ছে এই 20, আর নিচে কত? 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, 2 × 2 = 4। তাহলে উত্তর হচ্ছে 4%। এটা সবসময়, এবং 4% লস। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন কোন টাইপ আমি বলে নিচ্ছি। হ্যাঁ, ওই যে ফাতেমাতুজ জোহরা যেভাবে করছেন ওভাবেও করা যাবে, ওভাবেও করা যাবে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে, সমস্যা নেই। তাহলে এই টাইপের কোশ্চেন, একই দামে দুইটা প্রোডাক্ট বিক্রি হবে, আমি করে দিব, বেসিক নিয়মও করে দিব। একই দামে দুইটা প্রোডাক্ট বিক্রি হবে, একটাতে যে কয় পার্সেন্ট লাভ হবে আর একটাতে যদি সেই কয় পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে মোটের উপর সবসময় কি হবে? ক্ষতিই হবে। এবং সেই ক্ষতির পার্সেন্টেজ বের করবো কি হবে? শর্টকাটে এই যে R1 × R2 ডিভাইডেড বাই 100। সবসময় এই R1 মানে হচ্ছে এই যে লাভের হার, এই R2 মানে হচ্ছে এই যে লসের হার, এই পার্সেন্টেজ দুটার গুণফল ডিভাইডেড বাই 100, ব্যাস। এখন কেউ যদি মনে করেন যে বেসিক নিয়মে করতে চান, তাহলে কি করতে হবে? আগে যে অঙ্কটা করলাম না, এই অঙ্কের আগে যে অঙ্ক, এই অঙ্কের সমাধান, মানে এই যে আগে যে অঙ্কটা করলাম সেইটুক তো করাই লাগবে। সেইটুক করে মোট ক্রয় মূল্য বের হয়েছিল 7500, মনে আছে? আর মোট বিক্রয় মূল্য কত? 7200 টাকা। এখন বলেন লসের পরিমাণ কত, লস কত? এইটুক কিন্তু করাই লাগবে, এইটুক করাই লাগবে। যদি মূল নিয়মে করতে চান এইটুক করাই লাগবে, মানে আগে যেটুক করছেন। এইবার এই 7500 থেকে 7200 টাকা বাদ দেন 300 টাকা, এই যে লস হলো 300 টাকা। এখন অঙ্কে চাইছে পার্সেন্টেজ লস, এই যে পার্সেন্টেজ লস, তাহলে লসের পার্সেন্টেজ চাইছে, তাহলে লস যাবে উপরে, মানে 300 টাকা যাবে উপরে। আর লসের পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ সবসময় বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে এই যে ক্রয় মূল্য 7500 সাপেক্ষে, তাই 7500 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা ক্যালকুলেশন করলে ওইটাই আসবে। কিভাবে দেখেন, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল, 3 × 25 = 75, 4 × 25 = 100, উত্তর হচ্ছে 4%। তার মানে মূল নিয়মে করতে গেলে
আগে ক্রয় মূল্য দুইটা বের করে নিয়ে তারপরে করতে হবে, যেটা আগের অঙ্কে করছেন ওই পার্টটুক করে এসে সমাধান করতে হবে। এই জন্য আমি এই অঙ্কের জন্য শর্টকাটটা প্রিফার করছি, যেহেতু এমসিকিউ পরীক্ষা। মূল নিয়ম দেখাই দিলাম, সমস্যা নাই। নেক্সট কোশ্চেন, এই যে এই কোশ্চেন অনেকবার পরীক্ষাতে আসছে, অনেকবার। দেখেন কি বলছে, দেখেন তো মেলে কিনা আগের অঙ্কের সাথে। দুইটি দ্রব্য সমান দামে বিক্রয়, এই যে সমান দামে, ওখানে আগের অঙ্কে বলা ছিল দুইটা চেয়ারের প্রত্যেকটা 3600 টাকা করে বিক্রি করছে, আর এখানে বলে দিচ্ছে সমান দাম, মানে দামটা সমান। ওকে, সমান দামে বিক্রয় করায় একটিতে 15% লাভ হয় এবং অন্যটিতে 15% ক্ষতি হয়। মিলে গেছে না আগের টাইপের সাথে? কি বলছিলাম, দুইটা প্রোডাক্ট একই দামে সেল দেওয়া হবে, একটাতে যত পার্সেন্ট লাভ হবে আর একটাতে ঠিক তত পার্সেন্ট ক্ষতি হবে। তাহলে মোটের উপর কি হবে? মোটের উপর সবসময় ক্ষতি হবে, মাথায় রাখবেন। এই অঙ্কে কিন্তু মোটের উপর সবসময় ক্ষতি, অপশনে কিন্তু থাকবে এত পার্সেন্ট লাভ এত পার্সেন্ট ক্ষতি, তখন কিন্তু কনফিউজড হয়ে যাবেন। এই অঙ্কে মোটের উপর সবসময় ক্ষতি, তাহলে মোটের উপর শতকরা কত ক্ষতি হলো। তাহলে শর্টকাট কি, শর্টকাটে কিভাবে করবেন? শর্টকাট হচ্ছে পার্সেন্টেজ লস, লসের পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই 100। R1 মানে এই যে 15%, এই R2 মানে হচ্ছে এই 15%, আর নিচে কত 100। 15 গুণ করলে হয় 225, 15 মানে 15 স্কোয়ার 225, নিচে হলে 100। দুইটা শূন্য আছে তাই দশমিক এই লাস্ট থেকে 2 ঘর আগে আসবে, মানে 2.25%। তাহলে 2.25%, ক্লিয়ার বিষয়টা? 2.25%। তার মানে মোটের উপর তার শতকরা 2.25% ক্ষতি হয়েছে। এবার আপনাদেরকে একটা করতে দিই, মনে করেন এই একই জিনিস বলবে এরকম, মানে ওইটাও আসছে পরীক্ষায়, ওইটাও আসছে। একটিতে 10% লাভ এবং অন্যটিতে 10% ক্ষতি হলো, মোটের উপর শতকরা কত ক্ষতি হবে? মোটের উপর শতকরা কত ক্ষতি হবে? এটার উত্তর কত বলেন তো? আমি একটু পানির বিরতি দিলাম। আচ্ছা 1% বলছেন সবাই, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। 1%, 10%, 10%। তাহলে আমরা কি বলছি? পার্সেন্টেজ লস R1 ইন্টু R2 ডিভাইডেড বাই 100। R1 এর মান 10%, তাহলে R1 এর পরিবর্তে হবে 10, R2 এর মানও 10%, তাহলে R2 এর পরিবর্তে হবে 10, নিচে হচ্ছে 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 1 গুণ 1 মানে 1। তাহলে উত্তর হচ্ছে 1%। 1% কি লস? 1% লস কিন্তু, যে বলছে 0% লস, 0% লস না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন 44 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। এই টাইপের কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখেন একটু। বলছে কোন এক ফল ব্যবসায়ীর কাছে 6% ফল পচে যায়। কোন একজন ফল ব্যবসায়ীর 6% ফল পচে যায় এবং আরো 4% ফল পরিবহনে নষ্ট হয়। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে? দেখেন, তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে যে কোনো একজন ফল ব্যবসায়ী সে ফল কিনে আনার সময় 6% পচে গেছে, 5% নষ্ট হয়েছে, এরকম টাইপের কোশ্চেন যদি আসে, তাহলে সবসময় মাথায় রাখবেন যে মনে করবেন যে ওই লোকটা 100 টাকার ফল কিনে আনছিল, ওই লোকটা 100 টাকার ফল কিনে আনছিল, উত্তরটা তাড়াতাড়ি আসবে। তাহলে আমরা ধরে নিব, ধরি এসব তো আর লিখবেন না পরীক্ষার হলে, আমি বোঝানোর জন্য লিখছি। ধরি লোকটি ফল কিনেছিল ইজ ইকুয়াল টু 100 টাকার। এই যে 100 টাকার ফল কিনছে, এবার তাকান, এদিকে তাকান,
এই 100 টাকার ফল কিনছে, এই 100 টাকার ফলের মধ্যে নষ্ট হয়েছে কয় টাকার ফল? নষ্ট হয়েছে 6%। 100 টাকার 6% মানে 6 টাকা। আলাদা করে পার্সেন্ট বের করা লাগবে না, 100 ধরার সুবিধা এটা। 100 টাকার 6% মানে 6 টাকার ফল নষ্ট হয়েছে। আর পরিবহনে 4%, 100 টাকার 4% মানে 4 টাকার ফল নষ্ট, পরিবহনে নষ্ট হয়েছে, মানে টোটাল নষ্ট হয়েছে 10 টাকার ফল। টোটাল নষ্ট হয়েছে 10 টাকার ফল। এই 10 টাকার ফল তো সে আর বিক্রি করতে পারবে না, বুঝলেন? তাহলে 10 টাকার ফল নষ্ট হয়েছে, তাহলে তার কাছে আছে কয় টাকার ফল? অবশিষ্ট কত? অবশিষ্ট কত? এই 100 টাকার ফল থেকে 10 টাকা বাদ দেন, তার মানে 100 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 90 টাকার ফল। তার কাছে আছে 90 টাকার ফল। এখন কি বলছে? বাকি ফল। বাকি ফল মানে এই 90 টাকার ফল, ওই যে যেটা 10% নষ্ট হয়ে গেছে ওইটা না। বাকি ফল মানে এই 90 টাকার ফল। বাকি ফল, বাকি ফল মানে এই 90 টাকার ফল, মানে অবশিষ্ট ফল শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর, মোটের উপর মানে এই টাকার উপর, মানে যে টাকা দিয়ে কিনে আনছিল সেই মোটের উপর 20% লাভ হবে। আরে ভাই এটা কি, এটা তো বেসিক নিয়মই, এটা তো বেসিক নিয়ম। এটা কি শর্টকাট নিয়ম? এটা তো বেসিক নিয়ম। এটা কি অন্য নিয়মে করাচ্ছি? আমি শর্টকাট কোনটা বেসিক কোনটা না বুঝলে তো বিপদ। আর এমসিকিউ পরীক্ষা আপনি দিবেন, নিবন্ধন পরীক্ষায় এখন আগে যে অঙ্কটা করালাম একটা তো বেসিক নিয়ম দেখাই দিলাম। প্রত্যেকটা বেসিক দেখাতে গেলে তো একটা দেখালাম, বাকিটা শর্টকাটে করে নেবেন, বা বেসিক নিয়মটা আপনি নিজে করবেন। একটা তো দেখাই দিলাম, তাই না? আচ্ছা দেখেন, তার মানে অবশিষ্ট ফল মানে এই 90 টাকার ফল তাকে বিক্রি করতে হবে মোটের উপর যেন 20% লাভ হয়। মোটের উপর মানে এই যে মোট যে টাকা দিয়ে কিনে আনছিল 100 টাকার উপর 20% লাভ হবে। তাহলে বলেন 20% লাভ হবে, এই 20% লাভ হবে 100 টাকার উপর। তাহলে 100 টাকার 20% কত টাকা? 100 টাকার 20% হচ্ছে 20 টাকা। তাহলে তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে বলেন তো? মোট বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য এই যে 100 টাকা দিয়ে কিনে আনছে আর 20% লাভ, 100 টাকার 20% মানে 20 টাকা। তার মানে মোট বিক্রয় মূল্য হবে 120 টাকা। কিন্তু তার কাছে তো আছে 90 টাকার ফল, তার মানে এই 90 টাকার ফল এখন তাকে 120 টাকায় সেল দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এখন বলেন এই 120 টাকায় যদি সেল দিতে হয় তাহলে এই বাকি ফল মানে 90 টাকার ফল তাহলে কত টাকা বেশি বেচতে হবে? 30 টাকা। এই 120 টাকা থেকে 30 টাকা বাদ দেন, সরি 90 টাকা বাদ দেন, তার মানে তার লাভ হবে কয় টাকা? তার লাভ হবে 120 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 30 টাকা। এই যে 30 টাকা লাভ হয়েছে, অঙ্কে বলছে বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে, মানে এই 90 টাকার ফল শতকরা কত লাভে বিক্রি করলে। তাহলে এই যে 30 টাকা লাভ হয়েছে, এই 30 টাকা লাভ হয়েছে 90 টাকায়। তাহলে আপনি এখন লিখবেন 90 টাকায় লাভ হয় 30 টাকা, 1 টাকায় লাভ হয় 30/90। অঙ্কে বলছে শতকরা কত, তাহলে 100 টাকায় লাভ হবে 30/90 ইন্টু হচ্ছে 100। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, এই 3 দিয়ে 9 এর মধ্যে 3 বার, তাহলে 100/3%। 100 ডিভাইডেড বাই 3%, 100/3% ভাঙলে আসবে 33 পূর্ণ 1/3%। এটাই উত্তর, 33 পূর্ণ 1/3%। জি, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্কটা। আমি তো এত কিছু লিখছি, আপনি তো এত কিছু লিখবেন না। আপনি জানেনই যে 100 টাকার ফল কিনে নিয়ে আসছে, 10 টাকার ফল নষ্ট হয়েছে, আর তার কাছে আছে 90 টাকার ফল। এই 90 টাকার ফল এখন তাকে সেল দিতে হবে, বলছে মোটের উপর 20% লাভ হবে। মোটের উপর মানে যে টাকা দিয়ে কিনে আনছিল ওই টাকার উপর। তাহলে 100 টাকার উপর 20% লাভ মানে 20 টাকা লাভ হবে। তাহলে টোটাল বিক্রি হবে কত টাকায়? 100 টাকা হলো ক্রয় মূল্য, লাভ হবে 20 টাকা, 120 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু তার কাছে তো জিনিস আছে 90 টাকার জিনিস, তার মানে 90 টাকার জিনিস বেচতে হবে 120 টাকা। তাহলে এই 90 টাকার উপর লাভ হচ্ছে কয় টাকা? 120 থেকে 90 বাদ দেন, 30 টাকা। তো এই যে 30 টাকা যে লাভ হলো কয় টাকায়? এই 90 টাকায়। তো 90 টাকায় লাভ হয়েছে 30 টাকা, 1 টাকায় কত? 100তে কত? ব্যাস 33 পূর্ণ। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আর যদি মনে করেন যে ঐকিক নিয়ম করবেন না, তাহলে সরাসরি এই যে লাভ হয়েছে 30 টাকা, কার সাপেক্ষে? বাকি ফলের সাপেক্ষে, মানে 90 টাকার সাপেক্ষে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা ক্যান্সেল, 3 3 9, 100/3 মানে 33 পূর্ণ 1/3%। আশা করি বুঝছেন। এবার এটার উত্তর আপনারা দেন, দেখি কি অবস্থা। এটার উত্তর দেন তো দেখি কি অবস্থা।
কত আসছে এটার উত্তর? কত আসছে? আচ্ছা 50% বলছেন, 4% বলছেন, 40% বলছেন। কি অবস্থা সবার? এক একজনের এক এক রকম উত্তর আসছে কেন? আচ্ছা 50% বলছেন অনেকেই। আচ্ছা 50%, তার মানে 50% উত্তর হবে কিনা দেখি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমি কি বলছি, সবসময় ধরে নেবেন যে ওই লোকটা 100 টাকার ফল কিনছে, এর উপর নষ্ট হয়েছে কত টাকার ফল? নষ্ট কত? নষ্ট হয়েছে 13% আর 7%। 13% মানে 13 টাকা, 7% মানে 7 টাকা, 20 টাকার ফল নষ্ট হয়েছে। তাহলে অবশিষ্ট আছে কয় টাকা? 100 থেকে 20 বাদ দেন, নষ্ট হয়েছে 20 টাকা, তাহলে 80 টাকার ফল অবশিষ্ট আছে। এই 80 টাকার ফল সে এখন বিক্রি করবে যেন মোটার উপর, মোটার উপর মানে যে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল, মানে 100 টাকার উপর যেন 20% লাভ হয়। তাহলে 100 টাকার উপর 20% লাভ মানে 20 টাকা, 20 টাকা লাভ করবে। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, 20 টাকা হলো লাভ, তাহলে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20 ইজ ইকুয়াল টু 120 টাকা লাভ করতে হবে। 120 টাকা লাভ করতে হবে, সরি 120 টাকায় বিক্রি করতে হবে। তাদের কাছে জিনিস আছে 80 টাকার, এই 80 টাকার জিনিস এখন বিক্রি করতে হবে 120 টাকায়। তাহলে লাভ হলো কত? 120 থেকে 80 বাদ দেন, তাহলে 120 মাইনাস 80 ইজ ইকুয়াল টু 40। তার মানে অবশিষ্ট পণ্যে, অঙ্কে বলছে দেখেন লাভ করতে হলে অবশিষ্ট পণ্য, তার মানে অবশিষ্ট পণ্যে তার লাভ হয়েছে 40 টাকা। তাহলে এই 40 টাকা লাভ হয়েছে অবশিষ্ট পণ্যে, মানে কি 80 টাকার পণ্যে। তাহলে আমি কি বলতে পারি না 80 টাকায় লাভ হয় 40 টাকা, 80 টাকায় লাভ হয় 40, 1 টাকায় হলো 40/80, আর শতকরা মানে 100 টাকায় লাভ হবে। এই 40/80 সাথে 100 দিয়ে গুণ, এটা দিয়ে এটা 2 বার, এটা দিয়ে এটা 50 বার, 40 দুগুণী 80, 100 দুগুণ 50 দুগুণী 100, তাহলে 50%। অ্যাবসলিউটলি রাইট, সবার উত্তর রাইট হয়েছে যারা যারা 50% বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা লাভ ক্ষতি থেকে আমরা আর একটা টাইপের অঙ্ক করব, তাহলে আমরা লাভ ক্ষতিটা এখানে ক্লোজ করে দিব, ঠিক আছে? লাভ ক্ষতি থেকে আমরা আর একটা টাইপের কোশ্চেন সলভ করব, হ্যাঁ, এবং খুবই গুরুত্বপূর্ণ টাইপ। দেখেন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, হ্যাঁ, এতটা ইম্পর্টেন্ট, এতবার আসছে এই প্রশ্ন। দেখেন আগে আমি বলি যে প্রশ্নটা কি, এবং এই কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করেন যে এটা কোন টাইপের কোশ্চেন। দেখেন এখানে বলছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। তার মানে একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে কেউ একজন কি করছে? বিক্রি করে দিচ্ছে। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, এই যে এই জায়গাটা বোঝেন, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? এই টাইপের কোশ্চেন, কোন টাইপ আমি একটু বলে দিচ্ছি, আগে টাইপটা বোঝেন। এই টাইপের কোশ্চেন মানে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে আপনার কিছু একটা অ্যামাউন্ট ক্ষতি হয়ে যাবে, এই যে 12% ক্ষতি হয়ে গেছে। এরপর আপনি মনে মনে চিন্তা করবেন যে জিনিসটা যদি সামথিং কিছু টাকা বেশি বিক্রি করা যেত, এই যে বেশি অ্যামাউন্ট, এত টাকা বেশি বিক্রি করা যেত, তাহলে আপনার কোনো একটা পার্সেন্টেজ লাভ হতো, এটা মনে মনে চিন্তা করবেন। তারপরে বলবে যে ওই প্রোডাক্টের ক্রয় মূল্য কত। এই টাইপের কোশ্চেন যদি আসে আপনি কি করবেন? প্রথম কাজ হচ্ছে এখানে দুইটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্রথমে ক্ষতিতে সেল দিয়ে ফেলছে ওই পার্সেন্টেজটা, আর পরে মনে মনে চিন্তা করতেছে যে এত টাকা বেশি বেচলে এত পার্সেন্ট লাভ হতো, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ যোগ করে ফেলবেন সব সময়, অলওয়েজ। এদিকে তাকান, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ যোগ করে ফেলবেন এই টাইপের কোশ্চেনে। তাহলে 12% প্লাস 8% কত পাইলেন? 20%। এইবার তাকান, এই 20% ইজ ইকুয়াল টু হলো এই টাকাটা। কেন এই টাকাটা আমি বুঝাবো, টেনশন করেন না, আমি তো অবশ্যই বুঝাবো। আগে বলছেন এই দুইটা পার্সেন্টেজ যোগ করে যা পাবেন সেই পার্সেন্টেজ আর এইটা হলো সমান, ব্যাস সব সময়। তার মানে 20% ইজ ইকুয়াল টু 1200, তাহলে 20% ইজ ইকুয়াল টু 1200। তাহলে অতএব 1% ইজ ইকুয়াল টু 1200 ডিভাইডেড বাই 20। চাইছে কি ভাই? চাইছে হলো ক্রয় মূল্য। আর ক্রয় মূল্যকে আমরা কয় পার্সেন্ট ধরতাম? সবসময় 100%, মনে আছে? ক্রয় মূল্যকে আমরা ধরতাম কয় সময়? সবসময় কত ধরতাম? 100%। তাহলে ক্রয় মূল্য বের করতে বলছে মানে আমরা 100% বের করবো। তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু 1200 ডিভাইডেড বাই 20 ইন্টু হলো 100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল,
এই 2 দিয়ে 12 মধ্যে যাবে 6 বার, আর একটা শূন্য 60, এই 60 আর 100 গুণ করতে হবে। তাহলে 60 ইন্টু হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 6000 টাকা। তাহলে 100% ভ্যালু আসছে 6000, আর 100% ভ্যালুকে বলে হচ্ছে ক্রয় মূল্য। তার মানে 100% ভ্যালু আসছে 6000, সুতরাং ক্রয় মূল্য 6000। বুঝতে পারছেন কিনা বলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়, মানে এইটুক যদি বোঝেন, মানে এইটুক যদি মাথায় রাখতে পারেন, তাহলে অঙ্কটা খুব দ্রুত হবে। হ্যাঁ, আমি বেসিক নিয়মটা বুঝাই দিব, সমস্যা নেই। কিন্তু এই টাইপের কোশ্চেন আসলে আপনি কি করবেন, আপনার করণীয় কি? করণীয় হচ্ছে, আবার বলছি, আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে কিছু একটা পার্সেন্টেজ ক্ষতি হয়ে যাবে, তারপরে মনে মনে চিন্তা করবেন যে এত টাকা বেশি বেচলে কিছু একটা পার্সেন্টেজ লাভ হতো। এই টাইপের কোশ্চেনে প্রথমের পার্সেন্টেজ আর এই পরের পার্সেন্টেজ যোগ করে ফেলবেন। ওই পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু হলো এই যে যত টাকা বেশি কথা বলছে সেইটা, এটা আর এটা ইকুয়াল করে ক্রয় মূল্য মানে 100% ভ্যালুটা বের করলে উত্তর চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এবার আর একটা কোশ্চেন দেখেন এই টাইপের, দেখেন কি বলছে। এক ঝুড়ি আম 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ওই দেখেন প্রথমে 10% ক্ষতি হয়েছে। এইবার মনে মনে ভাবতেছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে এটা কি ওই টাইপের মধ্যে পড়ছে না? ওই টাইপের মধ্যে পড়ছে না? পড়ছে না? পড়ছে। 10% ক্ষতিতে বিক্রি হয়ে গেছে, এবার বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। বলছে আমের ক্রয় মূল্য কত? এক ঝুড়ি আমের, এক ঝুড়ি মানে এই যে এখানে এক ঝুড়ি বলছে, ওই সেই এক ঝুড়ি কথাই বলছে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, আমি কি বলছি এই টাইপের কোশ্চেনে, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ যোগ করবেন। এটা হলো 10%, আর এটা কি? এটা হচ্ছে 5%। এই দুটো যোগ করলে হচ্ছে 15%। ক্লিয়ার? এই 15% আর এই যে এটা কি সমান? এই 15% আর এই 45 সমান, ওই যে 45 টাকা বেশি। তাহলে এই 15% ইজ ইকুয়াল টু হলো 45। তাহলে 1% ইজ ইকুয়াল টু 45/15, আর বিক্রয় মূল্য চাইছে মানে 100%। তাহলে 100% ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 15 ইন্টু হচ্ছে 100। এই 15 দিয়ে 45 এর মধ্যে যাবে 3 বার, 3 15 45। এই 3 দিয়ে 100 কে গুণ করলে 3 আর 100 300। তার মানে 100% এর মান আসছে 300, আর 100% মানেই হচ্ছে ক্রয় মূল্য। তার মানে এখানে ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই টাইপের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অনেকবার আসছে এই টাইপটা। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন অনেকবার আসছে। এই টাইপের কোশ্চেন দেখলেই আপনার টার্গেট হলো এই 2% যোগ করে এইটা ইজ ইকুয়াল টু এই বেশি টাকাটা বসাই দিবেন, তারপর 100% ভ্যালু বের করে ফেলবেন, উত্তর চলে আসবে। ওকে, আচ্ছা দেখেন এই টাইপের আরেকটা কোশ্চেন, এই যে ভিন্নভাবে আসছে, ভিন্নভাবে আসছে। দেখেন এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেই আসছে, বুঝছেন? দেখেন ভিন্নভাবে, অনেকে বোঝেই নাই যে এই প্রশ্নটা আসছে। দেখেন খেয়াল করে বলছে একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রি করা হলো। আগের অঙ্কগুলোতে এই X% না বলে বলছে 10%, 5%, কিন্তু এবার বলতেছে X% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। ওকে ফাইন। বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, যে মূল্য পাওয়া যায় মানে যে বিক্রয় মূল্য পাওয়া যায়, 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। কথাটা ঘুরাই বলছে। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? শোনেন, তাহলে জিনিসটা এরকম, X% ক্ষতিতে বিক্রি করে ফেলছে, এবার বলতেছে যে 18x টাকা যদি বেশি বিক্রয় করা যেত তাহলে 3x% লাভ হতো। কথাটা এরকম না বলে ওরা বলছে 3x% লাভে যদি বিক্রয় করলে 18x টাকা বেশি পাওয়া যেত, মানে 18x টাকা বিক্রয় মূল্য বেশি পাওয়া যেত। আগের অঙ্কগুলোর দেখেন, আগের অঙ্কে বলছিল কি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। মানে বিক্রয় মূল্য যতটুকু বেশি সেই কথাটা আগে ছিল, আর পার্সেন্টেজ লাভের কথা পরে ছিল। আর এই অঙ্কে বলছে X% ক্ষতিতে বিক্রয় করলে যে বিক্রয় মূল্য পাওয়া যায়, 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বিক্রয় মূল্য বেশি পাওয়া যায়। তার মানে অঙ্কটা হলো এরকম, একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি 18x টাকা বেশিতে বিক্রয় করা হতো তাহলে 3x% লাভ হতো, ক্রয় মূল্য কত? তাহলে কি বলছিলাম এই টাইপের কোশ্চেনে, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ যোগ করে দিতে হবে। তাহলে X% প্লাস 3x% মানে 4x%। এই 4x% রিপ্রেজেন্ট করতেছে এই বেশি টাকা 18x কে। তার মানে 4x% ইকুয়াল টু 18, 4x% ইজ ইকুয়াল টু 18x, 1% ইজ ইকুয়াল টু 18x ডিভাইডেড বাই 4x। ক্রয় মূল্য চাইছে মানে 100%, তাহলে 100% ইজ ইকুয়াল টু 18x ডিভাইডেড বাই 4x ইন্টু হচ্ছে 100। এই x আর x কাটা, দেখেন এটা দিয়ে আমি দুইবার কাটেন, 2 দুগুণি 4, 9 দুগুণি 18, এইটা দিয়ে এইটা কাটানো হচ্ছে 50 বার। এই 50 আর 9 গুণ করতে হবে, তাহলে 9 গুণ হচ্ছে 50, 5 9 45 আর একটা শূন্য, 450 টাকা। তার মানে 100% ভ্যালু আসছে 450 টাকা, আর 100% ভ্যালু মানে হচ্ছে ক্রয় মূল্য। তার মানে
ওই জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এই যে 48টা অঙ্ক করালাম, এখানেই আমি লাভ ক্ষতির সমাপ্তি ঘোষণা করলাম। আমরা নেক্সটে আর একটা নতুন চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? তো আমি আবার বলছি, আপনারা যদি চান তাহলে মানে এই নিবন্ধনের যে পেইড কোর্স, এখানে আমি 30টা ক্লাস, এই 40 দিনের মধ্যে আমি 30টা ক্লাস, সপ্তাহে 5টা বা 6টা ক্লাস করে নিয়ে দিব, নিয়ে শুধু নিবন্ধনের সিলেবাসটা আমি শেষ করে দিব। এর জন্য আপনি তো এই নিবন্ধনের যে 30টা 32টা ক্লাস পাচ্ছেন, এটা তো ফ্রিতেই পাচ্ছেন। আপনাকে তো আমি 46 বিসিএস 47 বিসিএস নতুন যেটা মে মাসে আসবে সেগুলাতে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এর জন্য তো টাকা লাগবে না। কথা কি বুঝছেন? তো যদি ভর্তি হতে চান তাহলে আমাকে মেসেঞ্জারে আমার এই যে পেজটাতে ক্লাস হচ্ছে এই পেজে নক দিলে পরে আগামী 5 তারিখ থেকে এই শিক্ষক নিবন্ধনের জন্য, আমি আবার বলছি, শুধু শিক্ষক নিবন্ধনটাকে আগে প্রায়োরিটি দিয়ে আপনাদের কোর্সটা শেষ করে দেবো 30 ক্লাসের মধ্যে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।